সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছাড়ল ৪৩ ডিগ্রি। বড় বজ্রঝড় না হলে আরও দীর্ঘ হবে তীব্র তাপপ্রবাহ। হিট স্ট্রোকে মারা গেলেন আরও একজন। অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। থাইল্যান্ডে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল। জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। হাওড়ে উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটা। বাম্পার ফলনে লাভবান হতে আশাবাদী কৃষকরা। মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এদিকে আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে কমপক্ষে ৯টি বজ্রঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি। দীর্ঘমেয়াদী তাপ প্রবাহের কারণ হিসেবে এই বজ্রঝড় কমে যাওয়াকেও দায়ী করছেন আবহাওয়াবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। স্মরণকালের দীর্ঘ তাপ প্রবাহের কবলে সারা দেশ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি। ঢাকায় উঠেছে ৪০.৩ ডিগ্রি। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ৩ দিন। বৈশ্বিক উষ্ণায়ন, বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, বৃক্ষ নিধন ও লাগামহীন নগরায়নে প্রকৃতির এই বৈরী আচরণ। তাপপ্রবাহ ১ এপ্রিল থেকে আজকে ২৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি ১ মে পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ ও পরিবেশবিদদের চিন্তা ফেলেছে অন্য একটি পরিসংখ্যানও। আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, উষ্ণতম বছরগুলোতে বড় মাত্রার বজ্রঝড়ের সংখ্যা কম ছিল। ১৯৮৪ সালে ৬টি, ১৯৮৯ ও ৯২ সালে ৫টি, ১৯৯৯, ২০০৯ ও ২০১৪ সালে ৪টি বজ্রঝড় হয়েছিল এপ্রিলে। গত বছরও ৭টি বজ্রঝড় হয়, অথচ এবছর বড় বজ্রঝড় ছিল মাত্র একটি। আমরা বজ্রঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি, তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই ২০২৪ সালে বড় ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে মাত্র একটি এবং ছোটোখাটো বজ্রঝড় শক্তিমাত্রা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে তৈরি হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করতে পারেনি। সেই কারণে বজ্রঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং তাপপ্রবাহের অধিক ব্যক্তিকালের সাথে একটা সম্পর্ক আমরা অবলোকন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃদ্ধি যদি না হয় তাহলে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে। মাঝারি বা বড় বজ্রঝড় না হলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে ২ মের পর সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে বড় বজ্রঝড়ের সম্ভাবনাই দেখছে আবহাওয়া অফিস। ২ থেকে ৭ তারিখ পর্যন্ত বজ্র বৃষ্টি আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অঞ্চলের পূর্বাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হবে এবং স্থানীয় পর্যায়ে অন্য জায়গায় হতে পারে। ৩ মে থেকে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে ৭ তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে অস্বস্তিকর গরমে বিপর্যস্ত জনজীবন। হিট স্ট্রোকে মাদারীপুরের কালকিনিতে মারা গেছেন একজন। প্রচণ্ড তাপপ্রবাহে নড়াইলের একটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ ও ৬ জন জ্ঞান হারিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। এপ্রিল জুড়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে অচল চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা। সদর হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগীরা। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
এত তাপমাত্রা পড়ছে, খুব খারাপ অবস্থা, তাতে চলাফেরা করা যাচ্ছে। একটু মর্নিং দিকে হলে একটু সুবিধা হয়। মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে মারা গেছেন কাঁচামাল ব্যবসায়ী মনির হালদার। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, জ্ঞান হারায় 6 জন। পরে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরে বেলা 12টার দিকে আমাদের কিছু ছাত্র, যেমন 6, 7 এবং 8-এর কিছু ছাত্র অসুস্থ হয়ে শ্রেণীর ভিতরে পড়ে যায় ক্লাস চলাকালীন সময়। 42 ডিগ্রি তাপমাত্রায় নাকাল রাজশাহীবাসী। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। নগরীতে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করেন যুবলীগ নেতাকর্মীরা। 3 সপ্তাহের টানা ও ঊর্ধ্বমুখী তাপপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকলেও তীব্র গরমে উপস্থিতি খুবই কম। প্রচন্ড গরমে আমরা চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমি গরমে আছি, স্কুল করতে আর ভালো লাগছে। গরমে তো বাচ্চাদের সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে, বড়দেরও সমস্যা, বাচ্চাদেরও সমস্যা। পাবনা জেলায় তাপের পারদ ছুঁয়েছে রেকর্ড 42.4 ডিগ্রি, ব্যাহত মানুষের দৈনন্দিন কাজ। আগুনের মতো বাতাস ও রৌদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা নাটোরেও। শরবতের দোকানগুলোতে ভিড় পথচারীদের। সিরাজগঞ্জের তাঁতশিল্পেও পড়েছে প্রভাব। প্রচণ্ড খরতাপে জেলার 4,07,000 তাঁত শ্রমিক কর্মচারী কাজ করতে না পারায় উৎপাদন ব্যাহত। রয়েছে বিদ্যুতের লোডশেডিংও। কাজ করতে পারছি না, গাছতলা বসে আছে। তাঁতের কাজ করতে পারতেছে না, কোনো কাজই করতে পারতেছে না। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা গাইবান্ধাবাসীরও। গরমে ঘরে টিকতে না পেরে স্বস্তির খোঁজে পুকুর জলাশয়ে ছুটছেন শহুরে মানুষ। ময়মনসিংহে বন্ধ গ্রামের হাটবাজারের দোকানপাটও। বেশি বিপাকে রিকশা চালক ও শ্রমজীবীরা। বৃষ্টির জন্য দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা। নারায়ণগঞ্জে কাউন্সিলরের সহায়তায় টিফিনের টাকা জমিয়ে 2000 পথচারী, দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চলমান তাপপ্রবাহে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একই সিদ্ধান্তের কথা জানালেও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের 27 জেলায়। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের অসুস্থতার প্রেক্ষিতে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। একই বিবেচনায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান। এদিকে তীব্র তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম, দিনাজপুর, বরিশালের পটুয়াখালী সহ মোট 27 জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্বাহী ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। এখানে বিচার বিভাগ হস্তক্ষেপ না করলেই ভালো হয়। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার, শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। শিক্ষামন্ত্রীর যুক্তি, বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেসব স্থানে তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি থাকায় স্কুল বন্ধ করে পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না। ফারজানা শোভা,
একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্তে যেতে পারছে না আওয়ামী লীগ। ভোটকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মানেননি অধিকাংশ প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ না মানলে সময় মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি। কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন। ফলে নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটাতে পারেন মন্ত্রী এমপিরা, এমন আশঙ্কা রয়ে যাচ্ছে। এ নিয়ে দফায় দফায় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত না মানলে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল বাড়বে বলেও শঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্যই এই নির্দেশনা, এবং কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচন নিয়ে যাতে কেউ বিতর্ক করার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা। তবে বাস্তবে মাত্র ২-৩টি উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা মনোনয়ন প্রত্যাহার করলেও অন্যখানে দলীয় প্রধানের নির্দেশ মানছেন না কেউই। আমরা সাংগঠনিক সম্পাদকের সেই বিষয়টা জেলায় আমরা যোগাযোগ করেছি, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করেছি। অনেকে উদ্যোগ করেছেন, অনেকে করেননি। অনেকে বলছে যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরেই সিদ্ধান্তটা এসেছে, এটাও ঠিক। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রভাব প্রদর্শন, শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অনুযায়ী অনেকেই প্রত্যাহার করেছে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কিন্তু সেই ধরনের সংখ্যা নেই। এটার সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে দল আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। দল থেকে মনোনয়ন দিলে না, সে যদি কেউ যদি সিদ্ধান্ত না মানত তাহলে বলা যাইতো যে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আর এটা হচ্ছে যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচনে একটি প্রভাবমুক্ত রাখার জন্য। আমরা নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সরকারও সহযোগিতা করবে। প্রথম দফার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখে পরের ধাপগুলোতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। ৩০ এপ্রিল গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে নতুন কৌশলের দিক নির্দেশনা। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট সকাল ১১টা ২৫ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী প্রধানরা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10টায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান সেলুট দিয়ে বিদায় জানানো হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নানা কর্মসূচি হাতে নিয়ে থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুপাক্ষিক আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৫ এপ্রিল ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনস্কেপের ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা
বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে। সেই সাথে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাওড় অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্মরণকালে তীব্র গরম উপেক্ষা করে পুরোদমে চলছে ধান কাটা। বৃষ্টি না থাকায় ধান নষ্ট হচ্ছে না, পাশাপাশি সংগ্রহ সহজ হওয়ায় খুশি কৃষকরা। এখন ভালো দাম পাওয়ার আশা তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের শীষ। হাওর বেষ্টিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজড়ি ও কলমাকান্দায় চলছে পুরোদমে ধান কাটা। প্রখর রোদ মাথায় নিয়ে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। এর মতো আমরা আর কোনো সময় এরকম সুষ্ঠুভাবে আমরা আর কোনো কিছু ফসল পাইছি না। যেভাবে আপনার রোদ দিছে, এভাবে হাওড়ের অঞ্চলে আমরা কৃষকেরা খুব আনন্দে আমরা ধান উঠাইতেছি। কৃষি কর্মকর্তারা আশা করছেন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা না থাকায় এবার হাওড়াঞ্চলের কৃষকরা শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন। কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটতে পেরে দারুণ খুশি তারা। নারী, বৃদ্ধ এমনকি শিশু কিশোররাও মনের আনন্দে ধান কাটার কাজে যুক্ত হয়েছে। গত বছর মার খাইছি, এবছর প্রচুর ধান হয়েছে। কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কৃষকরা যাতে সহজে ধান কর্তন করতে পারে এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে 700 কম্বাইন হারভেস্টার 135টি রিপার কৃষকদের মাঝে ভর্তুকির আওতায় সরবরাহ করা হয়েছে। শ্রমিক দ্বারা এবং এই যন্ত্র দ্বারা কৃষকরা ধান কর্তন করতেছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এরই মধ্যে 60 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে মাড়াই ও শুকানোর কাজ। মে মাসের প্রথম সপ্তাহেই হাওড়ের শতভাগ ধান কাটা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টিও নাই, রোদ আছে, ধান খের টের শুকাইতেছে, ধান ভান শুকাইতেছে। কাটা ফুরা কাটা ফুললে বুঝাই বহুত করি লাগে। বর্তমানে 800 টাকা মোটা ধান কইয়া গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,245 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 2,23,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। বাম্পার ফলনের পাশাপাশি এবার বৃষ্টি না হওয়ায় বোরো ধান ঠিকঠাক মতো ঘরে তুলতে পারছেন হবিগঞ্জের কৃষকরাও। ফসল অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি। বৃষ্টি বেশি আসে, এই জন্য আমরা কাটতে পারি না ধান। এই ধান পাওয়াতে আমরা অনেক খুশি। আবহাওয়ার সাথে সাথে ম্যানেজমেন্ট দিয়ে সুন্দরভাবে চাষ করতে পারি, তাহলে কিন্তু অনায়াসই বন্যার আগে আমরা বন্যা থেকে রক্ষা পেয়ে ধান ফসল ঘরে তুলতে পারব। জেলায় 1,22,825 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বোরো আবাদ হয়েছে 1,23,737 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: বন্ধক কোম্পানির নাম বদলে মিথ্যা তথ্যের শেয়ার কারসাজি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। উপজেলা নির্বাচনে অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। প্রচারণাকারী মন্ত্রী, এমপির বিরুদ্ধেও ব্যবস্থা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানি নিয়ন্ত্রণে রেখে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে শেয়ার কারসাজি করেছেন হাসিব হাসান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিও হিসাব খুলে লোকসানি কোম্পানির শেয়ারের দাম 1000% বাড়িয়ে এই অপকর্ম করেছেন হাসিব। ইমাম বাটন থেকে হামি ইন্ডাস্ট্রিজ হয়ে যাওয়া কোম্পানির উপর অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে 21 টেলিভিশন। চট্টগ্রাম থেকে ইরফাজ নূরের ক্যামেরায় ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ঋণ খেলাপির একাধিক মামলার আসামি ইমাম গ্রুপের মালিকরা দেশ ছাড়লে বন্ধ হয়ে যায় 1996 সালে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। টানা 4 বছর বন্ধ থাকার পর পর্ষদে আসে পরিবর্তন। 2023 সালের 5 ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকারকে চেয়ারম্যান করে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এএসএম হাসিব হাসান। এরপর একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য দিতে থাকে কোম্পানিটি। 40 টাকার শেয়ার 220 টাকায় উঠে যায়। অর্থবছরের শুরুতে কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরার ঘোষণা দেয়া হয়। হাসিবের ছেলে হামির নামে নামকরণ করা হয় কোম্পানির। ইমাম বাটন থেকে হয়ে যায় হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। বরগুনার আমতলীতে 1 কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার ঘোষণা দেওয়ার 2 মাসের মধ্যে লাভজনক হয়ে ওঠে লোকসানি প্রতিষ্ঠানটি। 2 দফায় মোট 2% ইন্ট্রিম লভ্যাংশ দেয় হামি ইন্ডাস্ট্রিজ।
তথ্যের সত্যতা যাচাইয়ে আমতলী যায় ২১ টেলিভিশনের প্রতিনিধি দল। তারা স্থানীয়দের সাথে কথা বলে বিপুল পরিমাণে মাছের উৎপাদন ও মুনাফার কোনো সত্যতা পাননি। ও ঘের দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করা সম্ভব না। আমাদের গ্রাম্য মানুষের ধারণা মোটামুটি যে কিছু মনে হয় বিক্রি করছে। শাহিনেগো ঘেরটা তো একটু গভীর কম, ওটা গভীর করলে মাছ চাষ করতে খুব ভালো হইতো। মুনাফার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওহিদুজ্জামান শাহিনও। লাভ হয় কিরকম? হ্যাঁ, শুরু না প্রথম, এটা আসলে ওরকম তো ব্যাপকভাবে এরকম করতে হচ্ছে না, কিছু বুঝছে না, সবে মতো কাটা এটা সুন্দর করে যা হয়েছে। প্রত্যন্ত এলাকায় কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার কোনো তথ্য নেই উপজেলা মৎস্য কর্মকর্তার কাছেও। যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণত মৎস্য অফিসের একটি প্রত্যয়নপত্র লাগে, যে আসলে সেই প্রজেক্টটার আয়তন কত, সেখানে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে এবং সেই আয় ব্যয় কত। তো এই ধরনের যদি কোনো মৎস্য অফিস থেকে কোনো প্রত্যয়ন ছাড়া তারা যদি অন্য কোনো জায়গায় কার্যক্রম করে থাকে, তাহলে যাদের সাথে সে কার্যক্রম করবে এটা তাদের জন্য একটা মেসেজ যে অবশ্যই কাগজপত্র ঠিকমতো দেখে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। আমতলীর খামার পরিদর্শন করেছে ডিএসির পরিদর্শন দলও। তাদের প্রতিবেদন বলছে মাছের পোনা ও ফিড ক্রয় থেকে শুরু করে মাছ বিক্রির যেসব নথিপত্র কোম্পানি দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। এদিকে ৭ সেপ্টেম্বর ২০২৩ চট্টগ্রামের পাহাড়তলী কারখানাটি বর্তমান পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। পরে ১৪ জানুয়ারি কারখানার ২টি জেনারেটর, ২টি কম্প্রেসার সহ আরও কিছু যন্ত্রাংশ ২৭ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে দিনে ৫৩০ জোড়া করে জুতা উৎপাদনের ঘোষণা দেওয়া হলেও ডিএসির পরিদর্শক দল বলছে সেখানে দিনে সর্বোচ্চ ২০ জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা আছে, যা এ কারখানা থেকে বছরে ২ কোটি টাকা মুনাফা করার ঘোষণার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এদিকে রোববার ২১ টেলিভিশনের প্রতিনিধি দল পাহাড়তলী কারখানাটি তালাবদ্ধ পেয়েছে। স্থানীয়রা জানান কারখানাটি বহুদিন ধরেই বন্ধ। এখানে কোনো শ্রমিকও দেখি না, কোনো মালসামানা উৎপাদনও দেখি না, এখানে সব সময় বন্ধ দেখি, এখনো মনে করে এখন চালু হয় না। জানা যায় আগেই উইংসফিন ও এনএলআই সহ কয়েকটি ব্রোকারেজ হাউজে নামে বেনামে বিপুল পরিমাণে শেয়ার কিনে মজুত করেন হাসিফ হাসান। মুনাফা ঘোষণার পর শেয়ারের দাম বৃদ্ধি পেলে কিছু শেয়ার বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সাথে এভাবে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি হাসিফ হাসান। আমি একটু বিজি ভাই, আমি আসলে সাক্ষাৎকার দিতে মানে দেওয়ার মতো সিচুয়েশনে নাই। সম্প্রতি ৫ কোটি ৩৮ লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে বিএসইসিতে ১০ টাকা অভিহিত মূল্যের ৫০ লাখ নতুন শেয়ার ইস্যুর আবেদন করেছেন হাসিব হাসান। এ শেয়ারের বর্তমান বাজার মূল্য ৮০ কোটি টাকারও বেশি। এভাবে জুয়ারি চক্র বিনিয়োগকারীদের পকেট খালি করছে বলে মত বাজার বিশ্লেষকদের। শেয়ার মানি ডিপোজিট নামে একটা স্কিম চালু হয়েছে, যেটা কোম্পানি নিজস্ব বোর্ড মিটিং ইজিএমে তারা অ্যাপ্রুভ করে, ইজিএমে অ্যাপ্রুভ করে নেয়। এটা গুটি কয়েক ডিরেক্টর মিলে ডিসিশনটা নেয়, কিন্তু এটা সাধারণত আমরা যেটা দেখি এটা সাধারণ বিনিয়োগকারীর সাথে এক ধরনের প্রতারণা। কেন প্রতারণা? কারণ সাধারণ বিনিয়োগকারীও তো আপনার এটার স্টেক হোল্ডার। তবে কোথাও কোনো জালিয়াতির ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানের ফ্যাক্টরি সহ অন্যান্য বিষয় ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির সাথে ইমাম বাটনও ছিল, সেই রিপোর্টটাও কমিশনে তারা দাখিল করেছে এবং এটা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনে এখন লিগ্যাল অ্যানালাইসিস পর্যায়ে আছে এবং এটা লিগ্যাল অ্যানালাইসিস করে সেখানে যে সিকিউরিটি রিলেটেড রুলস রেগুলেশন যেগুলো ভায়োলেশন থাকবে সেগুলোর ব্যাপারে এনফোর্সমেন্ট অ্যাকশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই ইমাম বাটনের মতো বন্ধ বিভিন্ন কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলায় চার্জশিটভুক্ত ৩৩ আসামির বিচার শুরু করেছে। আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা এবং জিসান আহমেদ মন্টু সহ আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। তাদের ১৯ জন কারাগারে, ৭ জন জামিনে ও ৭ জন পলাতক। তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে ঢাকার বিশেষ দায়রা জজ ৩ মোহাম্মদ আলী হোসেনের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২০২২ সালের ২৪শে মার্চ রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু এবং কলেজ ছাত্রী প্রীতি। এ ঘটনায় টিপুর স্ত্রী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করেন।
কেউ যদি নির্বাচনে বাধা দেয় প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান কথা বলেন। এদিকে সকালে রাজবাড়ীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, কোনো প্রার্থীর পক্ষে স্থানীয় এমপি, মন্ত্রী বা কোনো বড় কর্মকর্তা প্রচার চালালে প্রার্থিতা বাতিল হবে। সেই সাথে পক্ষে প্রচারণাকারী এমপি, মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। তো নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, কথা কি বুঝছেন? তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক সমিতি। তবে ভর্তি পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। এ সময় তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন। এছাড়া উপাচার্য AFM আব্দুল মঈনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের শিক্ষকদের উপর নির্যাতনে থানায় অভিযোগ জানান তারা। ৭৫ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেটিকে পারিবারিক হত্যাকাণ্ড বলে চালানোর অপপ্রয়াস চালিয়েছিল খুনিরা, মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় ছিলেন তিনি। উবায়দুল মুক্তাদির বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভেতরের রাজনীতিও জানতে দিতে চায়নি খুনিরা। ৭৫ পরবর্তী সেনাপ্রধান ও অবৈধ রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করেছিলেন উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভায় বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তার মুখোশ উন্মোচন করতে হবে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। কক্সবাজার ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন, আহত ১০। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যম কর্মীদের উপর বর্বরোচিত হামলা মুক্ত চর্চার বিরুদ্ধে আঘাত, যা কখনো মেনে নেওয়া যায় না। এফডিসির ভেতরে এমন ন্যাক্কারজনক হামলাকারীদের শাস্তি ও আহতদের ক্ষতিপূরণ সহ ৪ দফা দাবি জানান তারা। দ্রুত এর সমাধান না হলে এফডিসির সকল কার্যক্রম সাংবাদিক সমাজ বয়কট করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ টিসি এর নেতারা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রাণী সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কোর অপারেশনাল গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দিল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম রাইমস। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে DLS কম্পোনেন্ট ১ প্রমোটিং এভিডেন্স ভিত্তিক ক্লাইমেট স্মার্ট ডিসিশন মেকিং, যা বাস্তবায়ন করছে রাইমস। জলবায়ু পরিবর্তনের অগ্রিম তথ্য উপাত্ত সারা দেশ থেকে ইলেকট্রনিক্স ডিভাইসে সংগ্রহ করে সরকারি দপ্তরকে সহযোগিতা করে থাকে আন্তর্জাতিক সংগঠনটি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের মহাপরিচালক ডক্টর রেজাউল হক, রাইমসের সিনিয়র কনসালটেন্ট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আলী আকবর, কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ মনিরুল ইসলাম, কান্ট্রি লিড রায়হানুল হক।
কক্সবাজারের ঈদগাঁও এবং মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত 10 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, সকালে কক্সবাজারের ঈদগাঁও খোদাইবাড়ি এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 8 জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদিকে সকালে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও সহকারীর মৃত্যু হয়। এ সময় সড়কের পাশে থাকা 2 পথচারীও আহত হয়। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। প্রতি বছরের মতো এবারও বৈশাখী উৎসব করল আমিন জুয়েলার্স। বৈশাখী উৎসব উদযাপিত হয় গ্রাহকদের নিয়ে। হয় নতুন বছরে বিভিন্ন ধরনের নতুন ডিজাইন ও কালেকশনের প্রদর্শনীয়। রাজধানীর বসুন্ধরা শপিং মলে হয় এবারের উৎসবটি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাংলাদেশ দলই বিশ্বকাপের সেরা দল। এবারের বিশ্বকাপে টাইগারদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও 90% দেখছেন বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নারী আম্পায়ার ইস্যুতেও কথা বলেন সুজন। সিলেক্টররা কাজ করেন বা কোচরা কাজ করেন, তারা ডে টু ডে এই কাজটা করে না, প্রতিদিন মাঠে যাচ্ছে প্র্যাকটিস দেখতে, সিলেক্টররা কোচরা রেগুলার কোচিং করাচ্ছে, সুতরাং তাদের তো একটা আইডিয়া আছে। যখন টিম সিলেকশন করে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা পিক করেছে এটাই হয়তো বেস্ট টিম। অ্যান্ড যখন তারা এটাকে বেস্ট টিম মনে করে, তাহলে আমাদের সবার সেটা মেনে নেওয়া উচিত। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি আমি মনে করি 85 to 90% আমাদের চান্স আছে, যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। বাট আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে, উই আর ভেরি গুড ফিল্ডিং সাইড হবো আমরা, মাশাআল্লাহ আমি বিশ্বাস করি। কারণ টি-20তে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়ল 43 ডিগ্রি। বড় বজ্রঝড় না হলে আরও দীর্ঘ হবে তীব্র তাপপ্রবাহ। হিট স্ট্রোকে মারা গেলেন আরও একজন। অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের স্বজনরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। ইচ্ছে মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল। জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।